নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে ছোট্ট করে একটু লিখে রেখেছি, সেটি হচ্ছে রেসপিরেশন, অর্থাৎ শ্বসন। আজকের এই ক্লাসে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব এবং শ্বসনের প্রত্যেকটি বিষয় আমরা প্রপারলি জানবো, শিখবো। ওকে, দেখো, এর আগে যখন আমি সালোক সংশ্লেষ নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু আমরা সেখানে জেনেছি, শিখেছি যে সালোক সংশ্লেষ দুটো দশা মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে আলোক দশা, আর একটা হচ্ছে অন্ধকার দশা, যেটাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। তাই না? আমরা এটা জেনেছি, শিখেছি। কিন্তু এই যে রেসপিরেশন বা শ্বসন, এই শ্বসনের টাইপস দুটো। সালোক সংশ্লেষের যেমন দশা দুটো, তেমন শ্বসনের টাইপস দুটো। একটা হচ্ছে তোমাদের সবাত শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন। আমি এক এক করে তোমাদের প্রত্যেকটির এক্সপ্লেন করব, ব্যাখ্যা দিব যে সবাত শোষণ কি, অবাত শোষণ কি, ডিটেলস আমরা আলোচনা করব। একটু ক্লাসটা ধৈর্য ধরে তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো, সর্বপ্রথম আমাদের জানতে হবে, যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে রেসপিরেশন বা শোষণ, তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে রেসপিরেশন কি। হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন কি, শ্বসন কি? দেখো, রেসপিরেশন বা শ্বসন হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, এই কথাটা একটু তোমাদের মনে রাখতে হবে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ যৌগ। এখন কোষস্থ যৌগ বলতে কাকে বোঝানো হচ্ছে? কোষের মধ্যে যে যৌগটি রয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে কোষস্থ যৌগ, কিন্তু কোষস্থ যৌগটি কি? কোষের মধ্যে যে যৌগটি রয়েছে সেটি হচ্ছে, বিশেষ করে তোমাদের রেসপিরেশনে, শ্বসনে এই ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে শর্করা জাতীয় যৌগ, যা আমরা গ্লুকোজ নামে জানি। ওকে, এই গ্লুকোজ বা শর্করা জাতীয় যৌগটা কি করবে? অক্সিজেন দ্বারা জারিত হবে। এখন অক্সিজেন দ্বারা জারিত হওয়ার অর্থ হচ্ছে দহন হওয়া। কোনো কিছু যদি অক্সিজেনের সাথে জারণ করে বা জারিত হয়, তার মানে বুঝতে হবে সেটা দহন হচ্ছে। ওকে, তাহলে জারিত হয়ে এ কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন করবে এবং এদের সঙ্গে সঙ্গে শক্তি উৎপন্ন করবে। এই ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসপিরেশন বা শ্বসন। দেখো, ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে তোমাদের, আমরা জানতে পারলাম যে কোষস্থ যৌগ হচ্ছে এটা C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত বা কোষস্থ যৌগ, তাই না? এ বায়ুর অক্সিজেন দ্বারা বা অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে কত অণু অক্সিজেন? 6 অণু অক্সিজেন নিয়ে জারণ করবে। জারিত হয়ে এ হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে আর 6 অণু জল উৎপন্ন করবে। এদের সঙ্গে সঙ্গে এ শক্তি উৎপন্ন করবে। ওকে, এদের সঙ্গে সঙ্গে শক্তি উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের রেসপিরেশন। এই ঘটনাটা ঘটছে, কিন্তু এখানে যে শক্তিটা, এই যে শক্তিটা, এনার্জিটা উৎপন্ন হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি 38 এটিপি উৎপন্ন হবে। এটিপি মিন্স হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই যে রিয়াকশনটা বা বিক্রিয়াটা আমি লিখেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সবাত শোষণের একটি রিয়াকশন বা বিক্রিয়া। হ্যাঁ, এই সবাত শোষণে এখানে 38 অণু এটিপি কিভাবে উৎপন্ন হচ্ছে, এই ঘটনাটা আজকে একটু তোমাদের বুঝতে হবে। ওকে, রেসপিরেশন বা শোষণ কখন এবং কাদের দেহে হয়ে থাকে? সজীব কোষ বা প্রাণীদের দেহে। সজীব কোষ বা প্রাণীদের দেহে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বা মুহূর্ত পর্যন্ত, দিন রাত বা দিবারাত্র 24 ঘন্টা এই শ্বসন ক্রিয়াটা চলতে থাকে। ওকে, প্রত্যেকটি সজীব কোষে বা জীবিত কোষে বা প্রাণীদের দেহে শ্বসন কি হয়? জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই শ্বসন ক্রিয়াটা দিন রাত 24 ঘন্টা চলতে থাকে। এখন এই রেসপিরেশন বা শ্বসন, এই শ্বাসকার্যটা যদি নাই চলতো, তাহলে কিন্তু আমাদের এই যে প্রাণী জগৎ, এই প্রাণী জগতের কিন্তু কোন রকম অস্তিত্ব আমরা মানে খুঁজে পেতাম না বা অস্তিত্বটাই থাকতো না। ওকে, যেহেতু আমাদের রেসপিরেশনের টাইপস হচ্ছে দুটো, তাই না? রেসপিরেশনের টাইপ হচ্ছে দুটো। রেসপিরেশন, রেসপিরেশন, তাই না? এর টাইপস যেহেতু হচ্ছে দুটো, প্রথমেই বলেছি, একটা হচ্ছে
সবাত শোষণ, একটা হচ্ছে সবাত শোষণ, তাই না? সবাত, দেখো জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সবাত শোষণ, আর একটা হচ্ছে তোমাদের অবাত শোষণ। অবাত শোষণ, ওকে। এখন সবাত শোষণকে অ্যাকচুয়ালি বলা হয় এয়ারোবিক রেসপিরেশন। এয়ারোবিক রেসপিরেশন, ওকে, এয়ারোবিক রেসপিরেশন। আর অবাত শোষণকে বলা হয় আন এয়ারোবিক রেসপিরেশন। আন এয়ারোবিক রেসপিরেশন, ওকে, আন এয়ারোবিক রেসপিরেশন। তাহলে সবাত শোষণ হচ্ছে এয়ারোবিক রেসপিরেশন, আর অবাত শোষণ হচ্ছে আন এয়ারোবিক রেসপিরেশন, ওকে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে সবাত শোষণ, সবাত শোষণ কোষের কোথায় ঘটে, কোষের কোথায় হয়ে থাকে? ফলো ইট। নাম্বার 1, সবাত শোষণ, সবাত শোষণ হয়ে থাকে গ্লাইকোলাইসিস। এক নম্বরে গ্লাইকোলাইসিস, ওকে। তাহলে সবাত শোষণ কোষের কোথায় হয়? গ্লাইকোলাইসিস। 2 নাম্বার ঘটনাটা হয় অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। অ্যাসিটাইল কো এর সৃষ্টি। কো মানে হচ্ছে কোএনজাইম, ওকে, কোএনজাইম। কো মানে হচ্ছে কোএনজাইম, অ্যাসিটাইল কো এর সৃষ্টি। 3 নাম্বার সবাত শোষণ হয়ে থাকে হচ্ছে ক্রেবস সাইকেল, ওকে। ক্রেবস সাইকেল মিন হচ্ছে চক্র, ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। 4 নাম্বার ঘটে থাকে ইটিএস। ইটিএস, এই ইটিএস মিন্স ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ সবাত শোষণ কোষের কোথায় ঘটে থাকে? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো, ক্রেবস চক্র এবং ইটিএস এ। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে গ্লাইকোলাইসিস প্রথম দুটো যেটা আছে গ্লাইকোলাইসিস, আর এই যেটা অ্যাসিটাইল কো, এই দুটো হয়ে থাকে অ্যাকচুয়ালি কোষের সাইটোপ্লাজমে, ওকে, সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমে কি হয়ে থাকে? গ্লাইকোলাইসিস আর অ্যাসিটাইল কোটা হয়ে থাকে। এবং পরের যে দুটো রয়েছে, এই দুটো অ্যাকচুয়ালি ঘটে থাকে কোষের মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায়, ওকে, বোঝা গেল? তাহলে সবাত শোষণ কোষের কোথায় কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, ইটিএস এ। এখন গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কো হচ্ছে কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে, এবং পরের দুটো হচ্ছে ক্রেবস চক্র আর ইটিএস কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। এই যে একটা কমন একটা কোশ্চেন তোমরা জানো, কি কোশ্চেনটা? এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর কেন বলা হয়? পাওয়ার হাউস, তাই না? পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয় কেন? এটা একটা কমন প্রশ্ন, তুমি ছোটবেলা থেকেই জানো। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং এই উৎপন্ন শক্তিটা কি হয়? এটিপি যে অণু আছে, এই যে এটিপি অণুটা অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই এটিপি অণুর মধ্যে সঞ্চিত আকারে থাকে, এবং কোষের যাবতীয় কাজ যখন চলে, এই কাজ চলার জন্য যে এনার্জি বা শক্তির প্রয়োজনটা হয়, সেই শক্তিটা কোথা থেকে আসে? এই এটিপিটা কি করে? প্রোভাইড করে থাকে। আর এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। ক্লিয়ার? আর এই সবাত শোষণ এই সবাত শোষণ প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি উন্নত জীবেদের দেহে হয়ে থাকে। এই কোশ্চেনটা একটু মনে রাখবে যে সবাত শোষণ উন্নত জীবেদের দেহে হয়ে থাকে, এটা একটু মনে রাখতে হবে। এখন আমাদের জানতে হবে যে এই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস কথার অ্যাকচুয়ালি অর্থটা কি? গ্লাইকোলাইসিস কথার অর্থ কি? গ্লাইকো কথার অর্থ হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, অর্থাৎ গ্লুকোজের যে ভাঙন, এই ভাঙনটা কিভাবে হচ্ছে? এই সবাত শোষণে। গ্লাইকোলাইসিস যেহেতু আমরা জানলাম যে গ্লুকোজের ভাঙন, এখন এই যে গ্লুকোজ, দেখো এটা হচ্ছে স্টেপ 1 আমরা বলতে পারি, ওকে।
হ্যাঁ, প্রথম ধাপের ক্ষেত্রে একটু খেয়াল করো, দেখো এই জিনিসগুলো কিন্তু একটু বুঝতে হবে। প্রথম ধাপের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস যেহেতু গ্লুকোজের ভাঙন, সেহেতু এই যে C6H12O6, এই যে গ্লুকোজটা, ওকে, এই গ্লুকোজটা ভাই মানে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ ভেঙে কি হবে জানো? ঘটনাটা এখানে দাঁড়া যাচ্ছে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো এই যে গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে তোমাদের থাকে হচ্ছে 9টা ধাপে, 9টি ধাপ থাকবে, এবং এই 9টা ধাপের জন্য 9টা এনজাইম থাকবে, 9টি এনজাইম এনজাইম 9টা এনজাইম। তাহলে 9টা ধাপের জন্য হচ্ছে 9টা এনজাইম এখানে ব্যবহার করা হয়ে থাকে। এই গ্লুকোজ ভেঙে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, কত অণু পাইরুভিক অ্যাসিড হবে? এখানে হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, CH3COCOH, ওকে, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এই গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এই পাইরুভিক যে অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ, ওকে, এগুলো মনে রাখতে হবে, 3 কার্বন বিশিষ্ট, ওকে, 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এবং এই পাইরুভিক অ্যাসিডের সাথে সাথে উৎপন্ন হয় তোমাদের দুটা এটিপি। অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে, 4টা এটিপি উৎপন্ন হয় এই পদ্ধতিতে, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে হচ্ছে 4টা এটিপি উৎপন্ন হবে, এবং 4টা এটিপির মধ্যে তোমাদের 2টা এটিপি খরচ হয়ে যায়, ওকে। এখন 4টার মধ্যে যে 2টা খরচ যায়, তার মানে হচ্ছে 2টো পড়ে থাকে, ওকে। এই 2টো এটিপি উৎপন্ন হবে, এবং এর সাথে আরো তোমাদের 2টো NADH2 উৎপন্ন হয়। বোঝা গেল? তার মানে গ্লুকোজটা যখন ভাঙছে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, গ্লুকোজটা ভেঙে 2 অণু 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে তোমাদের লিখে দিই আমি পাইরুভিক অ্যাসিড, ওকে, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, 4 অণু এটিপি উৎপন্ন হয়, তার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, এই জন্য এখানে 2 অণু এটিপি পড়ে থাকে, আর 2 অণু NADH2 উৎপন্ন হয়, ওকে। এখন এই যে 2 অণু NADH2 সম্পূর্ণ নামটা তো আমাদের জানতে হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড, ওকে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড হচ্ছে NADH2। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড, এটা হচ্ছে প্রথম স্টেজ। এখন সেকেন্ড স্টেপের ক্ষেত্রে দেখো কি ঘটে। সেকেন্ড স্টেপ, ওকে, আমি একটু এখানে দাগটা দিয়ে দিই। সেকেন্ড ধাপে দেখো কি ঘটছে, ওকে। সেকেন্ড ধাপে এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড আছে না, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড CH3COCOH, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, 2 অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। যখন 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি একটা কার্বন বেরিয়ে যাচ্ছে। তাহলে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, যখন একটা কার্বন বেরিয়ে গেল, তখন কিন্তু এটা 2 কার্বন বিশিষ্ট এখানে হচ্ছে অ্যাসিটাইল কো হচ্ছে, অ্যাসিটাইল কো, অ্যাসিটাইল কো মানে 2 অণু অ্যাসিটাইল কো, এই 2 নম্বরে এসে পৌঁছানো, 2 অণু অ্যাসিটাইল কো উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে যাওয়ার জন্য এটা 2 কার্বন বিশিষ্ট, এটা কিন্তু 2 কার্বন বিশিষ্ট 2 অণু, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এটা আবার 2 কার্বন বিশিষ্ট, ওকে, 2 কার্বন। তাহলে 2 কার্বন বিশিষ্ট 2 অণু অ্যাসিটাইল কো উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? 2 অণু অ্যাসিটাইল কো যখন উৎপন্ন হচ্ছে, এর সাথে সাথে তোমাদের আরো উৎপন্ন হচ্ছে এখানে 2 অণু, এই যে NADH2, এই 2 অণু NADH2 উৎপন্ন হয়, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপে, 2 নাম্বার ধাপে। এবার 3 নাম্বার ধাপের ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটছে। এটা হচ্ছে সেকেন্ড ধাপ, এটা ফার্স্ট ধাপ।
এইবার হচ্ছে থার্ড। ওকে, 3 নাম্বার ধাপ। দেখো 3 নাম্বার ধাপে কি ঘটনাটা ঘটছে একটু খেয়াল করো। 3 নাম্বার ধাপের ক্ষেত্রে হচ্ছে কি, এই যে 2 অণু 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কো, এই 2 অণু 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোটা কি হবে, ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্রে প্রবেশ করে। ওকে, 2 অণু অ্যাসিটাইল অ্যাসিটাইল কো। ওকে, এই 2 অণু অ্যাসিটাইল কোটা কি করে তখন, ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্রে প্রবেশ করে। ক্রেবস চক্র, ক্রেবস চক্রে প্রবেশ করে। তার মানে 3 নাম্বারটাতে এলো। এখানে প্রতি অণু যে অ্যাসিটাইল কো আছে, প্রতি অণু অ্যাসিটাইল কো থেকে তোমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, প্রতি অণু অ্যাসিটাইল কো থেকে 3 অণু NaDH2 উৎপন্ন হয়। প্রতি অণু মানে এক অণু অ্যাসিটাইল কো থেকে এক অণু FADH2 উৎপন্ন হয়, আর এক অণু GTP উৎপন্ন হয়। বোঝা গেল কথাটার মানে? তাহলে এক অণু থেকে যে 3টে NaDH2 উৎপন্ন হয়, তাহলে 2 অণু এখানে আছে, তাহলে 2 অণু থেকে অবশ্যই এখানে কিন্তু 6 অণু NaDH2 উৎপন্ন হবে। এক অণু থেকে এক অণু FADH2 যদি উৎপন্ন হয়, তাহলে 2 অণু থেকে অবশ্যই দুটো, এখানে হচ্ছে দুটো FADH2 উৎপন্ন হবে। আবার এখানে এক অণু অ্যাসিটাইল কো থেকে যদি একটা জিটিপি উৎপন্ন হয়, তাহলে 2 অণু আছে, 2 অণু থেকে অবশ্যই দুটো কিন্তু জিটিপি উৎপন্ন হবে। এখন NaDH2 তো প্রথমে আমরা বললাম অ্যাডেনোসিন নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড। আর FADH2, F মানে হচ্ছে তোমাদের ফ্লাভিন, ফ্লামিন অ্যাডিনোসিন, ফ্লাভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড। আর জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। ওকে, গুয়ানোসিন ট্রাইফসফেট। এফ হচ্ছে ফ্লাভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড। ওকে, তাহলে এই ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে 3 নাম্বার ধাপে। এখন চতুর্থ নাম্বার যে ধাপ, আচ্ছা চতুর্থ নাম্বার ধাপটা করার আগে আমি এই জিনিসটা একটু মুছে দিই। ওকে, দেখো চতুর্থ নাম্বার যে ধাপ, এই ধাপে কি ঘটনাটা ঘটবে, ফোর্থ, হ্যাঁ 4 নাম্বার ধাপ। দেখো 4 নাম্বার ধাপে ঘটনাটা ঘটে, এই যে NaDH2 আছে, তারপর হচ্ছে FADH2 এটা আছে, আর একটা হচ্ছে আমাদের জিটিপি। এই তিনটা, এই তিনটা কি হবে, এই তিনটা তখন এই যে ইটিএস যেটা আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইটিএস পদ্ধতিতে এখানে সরাসরি এসে কি করবে, এটিপি উৎপন্ন করবে। এটিপি উৎপন্ন করবে। NaDH2, FADH2 আর জিটিপি এরা ইটিএস পদ্ধতিতে এসে এখানে এটিপি উৎপন্ন করবে। এখন যে ঘটনাটা এখানে দেখো, একটু তোমাদের মনে রাখতে হবে যে, একটু মনে রাখতে হবে যে এক অণু, হ্যাঁ এক অণু NaDH2 মানে হচ্ছে তোমাদের 3টে এটিপি। এক অণু NaDH2 মানে হচ্ছে 3টে এটিপি। আবার এক অণু আমাদের FADH2, FADH2 মানে হচ্ছে দুটো এটিপি, দুটো এটিপি। আবার এক অণু জিটিপি মানে হচ্ছে একটা এটিপির সমান। কি বললাম, একটা NaDH2 মানে 3টে এটিপির সমান, একটা FADH2 মানে হচ্ছে দুটো এটিপির সমান, আর একটা জিটিপি মানে হচ্ছে একটা এটিপির সমান। এখন দেখো 38 হলো কিভাবে আসে, প্রথমে একটু খেয়াল করো, আমাদের প্রথম স্টেপ এখান থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে, তাই না? তাহলে প্রথমে আমাদের দুটো এটিপি আছে, তাহলে এখানে দুটো এটিপি, তারপরে এখানে দেখো দুটো NaDH2 আছে, একটা NaDH2 মানে হচ্ছে আমাদের 3টে এটিপি সমান, তাহলে দুটো আছে মানে হচ্ছে 6টা এটিপি হবে। তারপরে দেখো এইখানে আছে আমাদের আবার দুটো NaDH2, তার মানে আবার 6টা এটিপি উৎপন্ন হবে। আবার এইখানে দেখো 6টা NaDH2 আছে, একটার জন্য যদি 3টে হয়, তাহলে 6টার জন্য 3 6 18টা অবশ্যই এটিপি হবে। তারপরে দুটা FADH2 মানে কত, একটা FADH2 মানে হচ্ছে দুটো এটিপির সমান,
তাহলে দুটো মানে হচ্ছে চারটে, চারটে এটিপি হবে। আর এখানে দুটো জিটিপি আছে, গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে একটা হচ্ছে একটা মানে হচ্ছে একটা এটিপি সমান, তাহলে দুটো মানে এখানে দুটো এটিপি সমান হয়ে গেল। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এসে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, হিসাব করো দেখো, 18 আর 2 যদি যোগ করি 20, 6 আর 4 যদি একটা নেই কত হয় 10, তাহলে 20 আর 10 30, পড়ে আছে আমাদের 6 আর 2 8, তাহলে 30 আর 8 38, 38 অণু এটিপি, 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই যে একটা গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজ থেকে মানে এক অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি উৎপন্ন হয় এবং এর সাথে এর সাথে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি কিন্তু পাওয়া যায়। 686 কিলো ক্যালোরি তাপ শক্তি এবং 38 অণু এটিপি হয় এই এক অণু গ্লুকোজ থেকে, এক অণু গ্লুকোজ থেকে। কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মত অনুযায়ী প্রথমে যে গ্লুকোজটি ছিল, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভাঙন, এই গ্লাইকোলাইসিসটা যে গ্লুকোজ ছিল সেটা ভেঙে হচ্ছে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করেছে। এই পাইরুভিক অ্যাসিড যখন উৎপন্ন হয়, আমি বলেছিলাম প্রথমে যে চারটে এটিপি উৎপন্ন হয়, চারটের মধ্যে দুটো খরচ হয়ে যায়। কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতামতে দেখা গেছে যে এখানে মানে যতগুলি এটিপি আছে তার প্রত্যেকটি খরচা হয়ে যায়, বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতামতে। তো এখানে 38 অণু এটিপির কম উৎপন্ন হয়, এখান থেকে যে দুটো কমে যায় তাহলে 38 অণু দুটো মানে কমে যাচ্ছে, তাহলে 38 অণু এটিপি হচ্ছে না। মানে এক এক বিজ্ঞানী এক এক মতামত অনুযায়ী এসেছে। আর এখানে যে 686 কিলো ক্যালোরি যে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে এর থেকে মানে হচ্ছে কম তাপ শক্তি সেখানে উৎপন্ন হয়। বোঝা গেল? যেহেতু আমাদের বইয়ে আছে, যেটা আছে সেই প্রসেস অনুযায়ী আমাদের চলতে হবে, যখন যে বইয়ে যেভাবে লিখেছে সেইভাবে আমাদের চলতে হবে। অ্যাকচুয়ালি ঘটনাটা এটাই হয়, এখানে 38 এটিপি থেকে কিছুটা কম হয় আর এখানে 686 কিলো ক্যালোরি যে তাপ শক্তি তার থেকে কিছু কম হয়। কত হলো? এই এক অণু গ্লুকোজ থেকে। ওকে, এটা হচ্ছে তোমাদের সবাত শোষণে যে এটিপির যে হিসাবটা সেই হিসাবটা। বোঝা গেল? এখন আমাদের ছোট্ট আরেকটু জিনিস রয়েছে, সেটা হচ্ছে অবাত শোষণ। অবাত শোষণ কাকে বলে? সবাত শোষণে যেমন আমাদের মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়েছে, অবাত শোষণে আমাদের মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। ওকে, এবং আহ, এখানে যে অক্সিজেনটা থাকে এই অক্সিজেনটা কি হচ্ছে আংশিকভাবে জারিত হয়, মানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, কিন্তু অক্সিজেনটা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? এই অবাত শোষণে, অবাত শোষণে অ্যাকচুয়ালি যে অক্সিজেন, এই অক্সিজেনটা আসে হচ্ছে আহ, এর উৎসটা হচ্ছে কার্বনেট মূলক যেটা আছে, তারপর হচ্ছে নাইট্রেট মূলক যেটা আছে, আর হচ্ছে সালফেট মূলক। ওকে, এই যে কার্বনেট মূলক, এই যে নাইট্রেট মূলক, এই যে সালফেট মূলক, এই সব থেকে অবাত শোষণ লিখেছে অক্সিজেনের উৎস হচ্ছে এখান থেকে আসে এবং সেই অক্সিজেনের সাথে আংশিকভাবে জারিত হয়, আংশিকভাবে জারিত হয়, আংশিকভাবে জারিত হয়ে অবাত শোষণটা চালায়। আর সবাত শোষণের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন সম্পূর্ণরূপে জারিত হয়েছিল আর সেখানে উম, মানে শ্বসনীয় যে বস্তুটা সেটা সম্পূর্ণরূপে জারিত হয়। ওকে, সবাত শোষণটা যেহেতু আমাদের উন্নত প্রাণীদের দেহে ঘটে থাকে আর অবাত শোষণ হচ্ছে এককোষী কিছু প্রাণীদের দেহে, তার নিম্ন শ্রেণী প্রাণীদের দেহে এটা হয়ে থাকে, বিশেষ করে তোমাদের হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, হ্যাঁ, এইসবের দেখে হচ্ছে হয়ে থাকে। আর এখানে এখানে যে সবাত শোষণের যে এই যে চারটা প্রসেস, এই চারটা প্রসেসের মাধ্যমে হয়, বিশেষ করে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র তোমাদের বইয়ের মধ্যে এটা মেনশন করা আছে, কিন্তু অ্যাসিটাইল কো আর ইটিএস এটা নেই তোমাদের। আমি এখানে একটু যদিও বলেছি। আর অবাত শোষণ, অবাত শোষণে কি হচ্ছে, এই যে গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস মানে সবাত শোষণে তোমাদের যেভাবে গ্লাইকোলাইসিস কাজ করেছে, অবাত শোষণে গ্লাইকোলাইসিসটা সেম প্রসেস এবং সেম পর্যায়ে কিন্তু কাজ করে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে অবাত শোষণ কিন্তু গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ঘটে থাকে, কিন্তু সবাত শোষণ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো, ক্রেবস চক্র এবং ইটিএস এই চারটাতে কিন্তু ঘটে। তার মধ্যে তোমাদের বইয়ের মধ্যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এই দুটো সেখানে বর্ণনা একটু হলেও করা আছে। এখন তোমাদের এখান থেকে যদি
কোশ্চেন করে থাকে যে সবাদ শোষণ এবং অবাত শোষণের মধ্যে একটা পার্থক্য তৈরি করো, তাহলে আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলা থেকে যদি একটু তোমরা গুছিয়ে লিখতে পারো তাহলে আমার মনে হয় যে বেটার হবে। যেমন সবাদ শোষণে কি হচ্ছে, মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনীয় বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, একটা তোমরা দিতে পারো। কিন্তু অবাত শোষণে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না এবং এই অক্সিজেনের উৎস আসে অ্যাকচুয়ালি নাইট্রেট মূলক, কার্বনেট মূলক এবং সালফেট মূলক থেকে আসে এবং এই অক্সিজেনটা আংশিকভাবে জারিত হয়। ক্লিয়ার? আর সবাত শোষণ কোষের গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র পদ্ধতিতে ঘটে থাকে। অবাত শোষণ গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ঘটে এবং অবাত শোষণ যেহেতু আমাদের নিম্ন শ্রেণীর কিছু প্রাণীদের দেহে যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক আমি বললাম উৎপন্ন হয়, সেহেতু এখানে দুটো জিনিস উৎপন্ন হবে, একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবে। ইথাইল অ্যালকোহল, ওকে, ইথাইল ইথাইল অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড। ওকে, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড অবাত শোষণে এই দুটো জিনিস কিন্তু উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এইভাবে যদি তোমরা একটু গুছিয়ে লিখতে পারো আমার মনে হয় যে বেটার হবে। যাই হোক, তোমাদের এক্সপ্রেশন যা ছিল প্রত্যেকটার বর্ণনা আমি দিয়ে দিলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।